এবং হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে ওনার যে দায়িত্ব ছিল উনি ভেটো দিতে পারেন। আমরা যতদূর জানি যে বঙ্গবন্ধুর সময় দলের যারা সাধারণ সম্পাদক ছিল তারা তো মুখের উপর বঙ্গবন্ধুকে বলতেন যে মুজিব ভাই এটা করা ঠিক হবে, এটা তো ওনার দায়িত্বের ভিতর ছিল। এখন উনি না করতে পারলে এটা আমি বললাম এখন হয়ে যায় সত্যি। আপনি মনে করেন 5ই আগস্টের যে সমস্যা, আপনি মনে করেন মাশরাফি, আপনি মনে করেন সাকিব আল হাসান, আপনি মনে করেন ব্যারিস্টার সুমন এবং আরো কয়েকজন ইয়াং যাদের প্রতি একটা বড় ফলোয়ারশিপ আছে, এদেরকে মানে একটু সাহস দিয়ে আপনি ওই বাচ্চাগুলার মাঝখানে ঢুকাই দিতে পারতেন। আপনি মনে করেন এই আন্দোলনে এই অবস্থা হয়, তারা যদি এই বাচ্চাগুলাকে জড়াই ধরে বলতো যে আসো একটু ভাই গণভবনে বসে কথা বলি, একটু জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলি, সব আপনি মনে করেন এই জায়গায় পৌঁছায়? ইম্পসিবল, হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এটা অনেক বড় পলিসি। আমরা পায়খানা গুয়ের ভিতরে বিষ্টার ভিতরে লুকিয়েছিলাম, আমরা যেখানে প্রক্ষালন, যেখানে মানুষ তার বর্জ্য ত্যাগ করে ওখানে গিয়ে লুকিয়েছিলাম। এই গল্প বলার পরে লাখো লাখো কোটি কোটি বাঙালি বিনা শর্তে কোন চিন্তা ভাবনা ছাড়া সমবেত হবেন, সংঘবদ্ধ হবেন এবং আমাদেরকে স্লোগান দিয়া আসিয়া দেশের মসনদে বসাইয়া দিবেন। খুব ভালো স্ট্র্যাটেজি, খুব ভালো কৌশল। আলহামদুলিল্লাহ, এরকম কৌশলের জন্য না আমরা বসেছিলাম। গোপাল ভারত এর থেকে পড়ে দিতে কথা শুনলেন না, খুব ভালো আসছে, খুব ভালো কৌশল। আপনি এই কৌশলটাকে একদমই ভালো বলছেন না, সেটা একদম স্পষ্ট। আমি কেন বলবো? আপনি এই কৌশলটা একটা ছোট একটা ক্লিপ বানিয়ে আপনি ছাড়েন না জনমতে। আমি ধরে নিলাম যে ফেসবুকের একটা বড় পার্সেন্টেজ শুধু কমেন্ট করে, কিন্তু বাকিটা তো দায়িত্বশীল। সবাই আপনি নেন না, নিয়ে দেখেন না কে কি বলে। আমি ওনার একটা বক্তব্য, উনি রোহিঙ্গাদেরকে দেখতে গিয়েছিলেন, ওনার একটা বক্তব্য আমার কোনো লেখা ছাড়া, আমি কিছু লিখিনি, শুধু একটা ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম ওনার বক্তব্য। ওখানে আমার কোনো মতামত কিচ্ছু, কোনো ইঙ্গিত কিছু নাই। আপনি এখন গেলে দেখতে পারবেন যে পরিমাণ গালি। বরঞ্চ আমি ওখানে লিখেছি যে উনি এমন কি বলেছেন যে আপনি তাকে গালি দিচ্ছেন। আপনি মনে করেন যে আপনার দলের ক্ষমা চাওয়া উচিত? না, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছি সেই ভুল সিদ্ধান্তগুলো আগামী দিনে হবে না, এটা রিএশিওর করা। এটাকে আপনি ক্ষমা বলবেন না সংশোধনী বলবেন না কি ভাষায় প্রকাশ করবেন আমি জানি না। অর্থাৎ দলের ভিতরে যারা আক্রান্ত তাদেরকে অনুভব করতে হবে যে আগামী দিনে এই ধরনের অনাচার অবিচারগুলো হবে না। এবং আপনার 15 বছর যেভাবে ভয়ের একটা সংস্কৃতি দলের ভিতরে চলেছে, কেউ কোনো কথা বললেই আপনার সাথে মতামতে না মিললে তাকে ভয় দেখানো হয়েছে, গালিগালাজ করা হয়েছে, সেটা এখনো চলমান। এটা যদি বন্ধ না করতে পারেন খুব ভালো কোনো ফলাফল হবে না। আপনার একটা বৃহৎ দল, আপনি নিজে বলছেন আওয়ামী লীগ অনেক বড় দল। এই আওয়ামী লীগে মাঝি আছে, জেলে আছে, কামার আছে, কুমার আছে, প্রভাষক আছে, অধ্যাপক আছে, বিজ্ঞানী আছে, সাবেক পুলিশ কর্মকর্তা আছেন, সেনা কর্মকর্তা আছেন। তো সবার মন কি একরকম হবে নাকি? নট এট অল। এবং আপনি তো দিনের শেষে আপনি তো পিয়ন পালতেছেন না, আপনি তো অফিস সহকারী পালছেন না, যার সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা খুব অল্প। অফিস সহকারী বা পিয়নও সম্মানী জায়গা, তাকে ছোট করতে চাই না, কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার কোনো কাজের ব্যাপারে সুযোগটা সীমিত। আপনি সেটা করছেন না। আপনি চাচ্ছেন আইন প্রণেতা বানাতে, আপনি চাচ্ছেন সংসদ সদস্য বানাতে, যারা সংসদে গিয়ে আগামী দিনে দেশের কথা বলবেন। এখন একজন সংসদ সদস্য সম্ভাবনাময়ী ব্যক্তি যিনি হতে পারেন বা হতে চান, সবাই হবেন তা না, যার চিন্তা করার শক্তি আছে। এখন তার সাথে আপনার চিন্তায় না মিললে আপনি হয়ে যাচ্ছেন দালাল, আপনি হয়ে যাচ্ছেন গাদ্দার, আপনি হয়ে যাচ্ছেন রাজাকার, আলবদর। এটা যে কত বড় একটা ক্রাইসিস তৈরি করতে আপনি চিন্তা করতে পারবেন না। আলাপ আলোচনা ছাড়া তো একটা ছোট সংসদ এগোতে পারেন না। সেখানে এত বড় একটা দল, সেখানে আপনি ঠিক করে দিবেন কার সাথে আলাপ করা যাবে, এর বাইরে আলাপ করা যাবে না, এটা তো হতে পারে না। বা কতটুকু আলাপ করা যাবে, এটা তো হতে পারে। আপনি বলছেন যে সংশোধনীর সিদ্ধান্ত নেওয়ার মতো একটা সময় এখন। তো এই রকম যারা সিদ্ধান্ত নেবার মতো জায়গায় আছেন, আমরা সম্প্রতি দেখছি ওবায়দুল কাদের, তিনি বেশ সরব হয়েছেন রাজনীতিতে, বেশ কথাও বলছেন বিভিন্ন গণমাধ্যমে। তিনি দেখছিলাম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া ভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকার, তিনি বলছেন যে দেশে 45% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান, এর অর্থ সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা। এটা হচ্ছে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যে আগামী এপ্রিলে নির্বাচন, সেই প্রসঙ্গে তিনি এই কথা বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে জনমতকে উপেক্ষা। মানে এই প্রসঙ্গটা কি আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি এই জনমতের উপেক্ষার বিষয়টা আপনারা উপলব্ধি করতেন, নাকি এখন আসলে এসে উপলব্ধি হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিলে জনমতের উপেক্ষা, বিএনপিকে বাদ দিলে উপেক্ষা হয় না? এই প্রশ্ন তো ওনাকে করতে হবে। আনফরচুনেটলি এই প্রশ্ন নাকি কেউ করছেন না, এটা করার সাহস কারো নাই। আশা করি করবো। আপনি হয়তো বা করবেন, আমি যদি গণমাধ্যম কর্মী হতো অবশ্যই আমি ওনাকে জিজ্ঞেস করতাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি ওনার একটা বক্তব্য, উনি রোহিঙ্গাদেরকে দেখতে গিয়েছিলেন, ওনার একটা বক্তব্য আমার কোনো লেখা ছাড়া, আমি কিছু লিখিনি, শুধু একটা ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম ওনার বক্তব্য। ওখানে আমার কোনো মতামত কিচ্ছু, কোনো ইঙ্গিত কিছু নাই। আপনি এখন গেলে দেখতে পারবেন যে পরিমাণ গালি। বরঞ্চ আমি ওখানে লিখেছি যে উনি এমন কি বলেছেন যে আপনি তাকে গালি দিচ্ছেন। আপনি কমেন্ট গুলো দেখবেন, খুব ইন্টারেস্টিং। এখন হি ইজ দ্য জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ আওয়ামী লীগ, ডেফিনেটলি
সাধারণ সম্পাদক হিসাবে ওনার দায়িত্ব আছে, ওনার ক্ষমতাও আছে, কিন্তু আমি তো একজন আওয়ামী লীগের কর্মী। এখন আমার দলের সাধারণ সম্পাদককে যদি 100টা লোক গালি দেয়, 100টা লোক গালি দিচ্ছে, এটা বলার অধিকার আমার নাই, সেটা তো হতে পারে না। উনি যদি বলেন যে আগামী দিন আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিব, এটা দলের নির্দেশ, তাহলে আমার জন্য নির্দেশ, ওকে ফাইন, দ্যাটস গুড। উনি যদি বলেন যে আগামী 16ই ডিসেম্বর আমরা দলীয় ভাবে বৃহৎ আকারে বৃহৎ পরিসরে আমরা বিজয় দিবস উদযাপন করবো, এটা আমার জন্য নির্দেশ। সেটা না পালন করার কোনো কারণ নেই যতক্ষণ না গঠনতন্ত্র হিসেবে উনি সাধারণ সম্পাদক আছেন। কিন্তু উনি জনপ্রিয় কি জনপ্রিয় না, বা ওনার ক্যারিজমায় মানুষ তাড়িত হন কি হন না, বা তার আহ্বানে মানুষ রাস্তায় নামবে কি নামবে না, সেটা বলার অধিকার তো আছে। এবং সেই পরিসংখ্যানে আমি যা পেয়েছি নিজে গবেষণা করে, যে একেবারে তলানিতে। আপনি একটা লোক খুঁজে পাবেন না যে তার পক্ষে কোনো, এখানে কিছু দালাল আছে, এক দুইটা লোক ধরেন বিভিন্ন জাতের ফোন মানে কমেন্ট গালিগালাজ করে, একেবারেই আজে বাজে লোকজন, ফালতু লোকজন, রাস্তার লোকজন, এগুলার কথায় তো দেশের রাজনীতি চলতে পারে না। হ্যাঁ, আচ্ছা, ওনার জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা যদি তলানিতে হয়, তাহলে এতদিন পরে তাকে সরব করা হলো কেন? তিনি বলছেন নেত্রীর নির্দেশে। সেটা বলতে পারি না, আমি জানি না উনি নিজে সরব হয়েছেন নাকি সরব করছেন। নির্দেশে সরব না হলে উনি সরব কি করে হতে পারেন? না, উনি তো বলছেন যে আগামী কাউন্সিল পর্যন্ত সাধারণ সম্পাদক। সুতরাং কতটা ওনাকে সরব হইতে বলা লাগে বা কতটা উনি নিজের থেকে সরব হবেন সেই বিষয়ে আমি জানি না, না জেনে আমি কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, বর্তমান পরিস্থিতির উনি তো সুযোগ নিতে পারেন। এখন ওনাকে কে বলবে যে ভাই আপনি সরব হইলেন না? মানে আর এরকম বলার মতো লোক কে আছে আওয়ামী লীগে? আপনি আব্দুল হামিদের মতো লোক আর কাউকে দেখতেছেন নাকি আশেপাশে? শেখ হাসিনা আছেন, তিনি সরব হতে বলতে সেটা তো নেত্রীর সিদ্ধান্ত। হ্যাঁ, নেত্রী যদি মনে করেন দলের ভালো হবে না বলবে। আমি তো নেত্রীর জায়গায় বসতে যাচ্ছি না, আমি শুধু হাত তুলে দোয়া করতে পারি যে আল্লাহ আওয়ামী লীগের ভালো করুন। মানে যখন পরিস্থিতি দাও যেখানে কোটি কোটি মানুষ যারা নির্যাতিত নিষ্পেষিত অবস্থা আছে তারাও মুক্তি পাক, আমরা যারা দেশের বাইরে ফিরতে পারছি না আমরাও যাতে আমাদের দেশে ফিরতে পারি। আমরা আসলে দেশে আপনি ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রসঙ্গে আপনার কাছে আপনি বলছেন সেটা তাকে জিজ্ঞাসা করেন, কিন্তু আপনি এতটুকু বলেন যে ওবায়দুল কাদের বলছেন যে 45% বেশি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন। সেটা তো আপনাকে আমি আগেও বলেছি যে আমাদের কয়েকটি নির্বাচন একেবারেই গ্রহণযোগ্য হয়নি, এটা আমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারা হয়েছে। সেটা তো আমি আপনাকে বহুবার বলেছি। এটা এবং আরো মজার বিষয় কি যে বিএনপি যারা করেন বা অন্য দল যারা করেন বা আপনারা শুধু ইঙ্গিত করেন 2024-2018-তে। আপনারা সবচেয়ে বড় যে এই জায়গাটা ইঙ্গিত করতেছেন না, যেটা বাংলার মানুষের প্রাণ কেন্দ্র, সেটা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আপনি সমস্ত দেশকে বিভক্ত করেছেন, শুধু আওয়ামী লীগকে না। কারণ আমি তো শৈশবকাল থেকে গ্রামে যাই, আমার 17 নম্বর ইমাদপুর, আমার সেই সিদ্ধান্তটা যে ভুল ছিল এটা মেনে তো আওয়ামী লীগ সরে এসেছে। না, সেটা মেনেছি, এটা আবার পুরানো একই কথা হবে। সেখানে যিনি চেয়ারম্যান হতেন তারে তো ভাই সবাই ভোট দিত দলমত নির্বিশেষে। যখন আপনি মার্কা দিয়ে দিলেন আপনি অটোমেটিক্যালি একটা সীমানা টেনে দিলেন। এইটা শুধুমাত্র ওই 1-2টা নির্বাচন না, এখানে পুরা রাজনৈতিক সিদ্ধান্তগুলা খুবই আমি মনে করি অসংবেদনশীল, অদূরদর্শিতার সাথে নেওয়া হচ্ছিল। এবং হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে ওনার যে দায়িত্ব ছিল উনি ভেটো দিতে পারতেন। আমরা যতদূর জানি যে বঙ্গবন্ধুর সময় দলের যারা সাধারণ সম্পাদক ছিল তারা তো মুখের উপর বঙ্গবন্ধুকে বলতেন যে মুজিব ভাই এটা করা ঠিক হবে না। তো এটা তো ওনার দায়িত্বের ভিতর ছিল। এখন উনি না করতে পারলে এটা আমি বললাম এখন হয়ে যায় শত্রু, তাতে অসুবিধা। আপনি মনে করেন আমি একটা এখনো আমাকে কিছু লোক গালিগালাজ করতে পারে, তাও বলতেছি বলার জন্য। 5ই আগস্টের যে সমস্যা, আপনি মনে করেন মাশরাফি, আপনি মনে করেন সাকিব আল হাসান, আপনি মনে করেন ব্যারিস্টার সুমন, এবং আরো কয়েকজন ইয়াং যাদের প্রতি একটা বড় ফলোয়ারশিপ আছে, এদেরকে মানে একটু সাহস দিয়ে আপনি ওই বাচ্চাগুলোর মাঝখানে ঢুকাই দিতে পারতেন। আপনি মনে করেন এই আন্দোলনের এই অবস্থা হয়? তারা যদি এই বাচ্চাগুলোকে জড়াই ধরে বলতো যে আসো একটু ভাই গণভবনে বসে কথা বলি, একটু জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলি সব, আপনি মনে করেন এই জায়গায় পৌঁছায়? ইম্পসিবল, হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। এই সিদ্ধান্ত কে নিবে এটা? আমি কি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ছিলাম? আপনি কি ছিলেন? মানে সাকিব আল হাসান ইজ নট এ কোর পলিটিশিয়ান, বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেন্স যে নৌকা নিয়ে ইলেকশন করে এমপি হয়েছে, তো সে তো জামাতের এমপি না, আওয়ামী লীগের এমপি। মাশরাফি ইজ নট এ কোর পলিটিশিয়ান, নট এট অল। তারা আপনি হুইপ বানাই দিচ্ছেন, সেটা হয়তো অনেক সিনিয়র পলিটিশিয়ান মনে কষ্ট পাইছে যে কি ব্যাপার ভাই, মানে হুইপ পজিশনটা একটা সাংবিধানিক